বিষয় আকাশ ছোঁয়া সেটাকে ইতিমধ্যে প্রথম গেটটা ভেঙে ফেললো না। কারণ হচ্ছে যে বাম ছাত্র যুব সংগঠন बदलने के लिए उनका डिमांड है, मगर मांग सही है। आजादी के इतने सालों के बाद इन लोग मूवमेंट वीडियो आजादी के इतने सालों का सिस्टम বামফ্রন্টের ডাকে সারা বাংলা জুড়ে জেল ভরো আন্দোলন এবং কর্মসূচি বিভিন্ন সহযোগী দলগুলো শরিক দলের সঙ্গে রয়েছে। ইস্যুগুলো হচ্ছে এটাই যে নতুন শ্রম কোড বাতিল করতে হবে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এবং পেট্রোল এবং ডিজেলের ক্রমাগত যে দাম এবং সাম্প্রতিককালে E20 অর্থাৎ ইথানলকে নিয়েও কিন্তু ইস্যু গরম হচ্ছে, যা রাহুল গান্ধী ইতিমধ্যে লোকসভায় বারবার করে বলার চেষ্টা করছে। গোটা বাংলা জুড়েই বামপন্থীরা এই মুহূর্তে পথে বিভিন্ন জেলায় আন্দোলন কর্মসূচি চলছে এবং জিনিসপত্রের যে দাম শাক সবজি তা হু হু করে বাড়ছে। সরকারের বিভিন্ন অসহযোগিতার কথাও বারবার উঠে আসছে। সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গের সব থেকে বড় ইস্যু হয়েছে সেটা হচ্ছে যে হকার উচ্ছেদকে কেন্দ্র করে এবং বুলডোজার রাজ তার প্রতিবাদ নতুন এবং শিক্ষানীতির ক্ষেত্রেও বিষয়, কারণ নিট প্রশ্নপত্র ফাঁস এবং ককরোচ জনতা পার্টির মুভমেন্ট। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গ সারা দেশ দেখেছে যে আন্দোলন কিভাবে ঘনীভূত হয়েছে বিভিন্ন ছাত্র যুব সমাজ। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ বাধ্য হয়ে এবং সেখানে নিট প্রশ্নপত্রের সঙ্গে একই ইস্যুতে আমি ঝাড়খণ্ডের রাঁচিতে দেখছিলাম, আমি সে কভার আমরা করেছি, দা কোয়ারি করেছি। সেখানে জেপিসিসি জেপিএসসি এখানেও নিয়োগ দুর্নীতি, পয়সা ফেঁকো নগরী নো। কিন্তু এই সামগ্রিকভাবে জয়পাল স্টেডিয়ামে মুভমেন্ট চলছে। নেহা বোরাকে কালি সিটি দেওয়া হয়েছে এবং অভিযোগ RSS এর বিরুদ্ধে। কিন্তু আমি যদি রাঁচি ঝাড়খণ্ড ছেড়ে যদি বর্ধমানে এসে দাঁড়াই, এত খটখটে রোদে পুলিশে তাজাত ভরা हुआ है, मतलब ভর্তি, সামনে গার্ডওয়াল রয়েছে। বামপন্থীরা যে দাবিগুলো করছে শিক্ষার প্রশ্নে, দুর্নীতির প্রশ্নে এবং বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দুর্নীতি, এটা ইস্যু। শিক্ষা দুর্নীতি মানে এটাও একটা ইস্যু এবং এই মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে রোটে কাপড়া মাখানের প্রশ্নে যে হকার উচ্ছেদের প্রশ্ন এবং যা হাইকোর্টে অবজারভেশনের মধ্যে রয়েছে। তাহলে দেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, অর্থনৈতিকভাবে যে যে জিডিপি, যে পার ক্যাপিটা ইনকাম এবং বেঁচে থাকার জন্য যে রুটি কাপড়া মাখান, এগুলো ইম্পর্টেন্ট। এডুকেশন ইজ মোর ইম্পর্টেন্ট, কারণ শিক্ষানীতির ক্ষেত্রে এবং শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে গুণ ধরেছে অভিযোগ করছে বামপন্থী ছাত্র যুব সংগঠন। রাঁচিতে আমি দেখলাম যে জয়পাল স্টেডিয়ামে একইভাবে আন্দোলনে সরব হয়েছে। এই কুচবিহার হোক, বাঁকুড়া হোক, কলকাতা হোক, রানীগঞ্জ হোক, সর্বত্র কিন্তু সরব বামপন্থী ছাত্র যুব সংগঠন থেকে শুরু করে অন্যান্য শরিক দলগুলো। 3টে ব্যারিকেড হয়েছে। নাম্বার 1 পিছনে যদি আমার সহকর্মী দেখায়, নাম্বার 2, আর দূরে যদি দেখা যায় নাম্বার 3, আর হচ্ছে চারিদিকে পতাকা। এক সময় বাম দুর্গ ছিল বর্ধমান, সেই বাম দুর্গ ক্ষয়িষ্ণু হয়েছে বিভিন্ন সময় 11 সালের পর থেকে এবং কিন্তু 11-র পর থেকে টানা 15 বছর বামপন্থীরা কর্মসূচি করেছে ঠিকই বিভিন্ন ইস্যুতে। আমরা দেখেছি জেলভর আন্দোলন মোহাম্মদ সেলিমের নেতৃত্বে হয়েছিল এবং সে 2022 31শে আগস্ট সেদিনও ছিলাম আমরা, আজও আছি। শুধু পরিস্থিতি পাল্টেছে, বছর পাল্টেছে, তারিখ পাল্টেছে। ফলে এই সামগ্রিকভাবে যে কথাগুলো আমরা বারবার করে বলছিলাম যে শিক্ষা দুর্নীতি, নতুন শ্রম কোড আইন বাতিল এবং জীবন ধারণের ক্ষেত্রে জিনিসপত্রের যে দাম সেগুলো আকাশ ছোঁয়া, এরই প্রতিবাদে মূলত রাস্তায় সড়ক বর্ধমান স্টেশন থেকে হচ্ছে ডিএম অফিস পর্যন্ত তাদের কর্মসূচি রয়েছে। ব্যারিকেড অলরেডি করে দেওয়া হয়েছে যাতে কোনোভাবে ওভারল্যাপ না করতে পারে। তাহলে এই যে কাস্তে পতাকা যে পথ করে উঠছে, ছাত্র যুব সংগঠন, বামপন্থী দেশে ভাই, DIFI
তারা যে এর উপর দাঁড়িয়ে যে রাজনীতি করে আদর্শের উপর দাঁড়িয়ে, এবং দেশের সাম্প্রতিক যে ইস্যুগুলো আছে সেগুলো তারা রেজ করে বিভিন্ন সময়। তাই যন্তর মন্তর থেকে শুরু করে যদি আমরা এই মুহূর্তে তাকিয়ে দেখি, সারা ভারতবর্ষে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রায় বিদ্রোহ ঘোষণা করেছে সমস্ত বাম, অর্থাৎ নন এনডিএ যারা অ্যালায়েন্স আছে, ইন্ডিজোট, এগুলো তো ইস্যু। তাই পেট্রোলের দাম 113 পয়েন্ট সামথিং, ডিজেলের দাম বেড়েছে, এবং শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দুর্নীতি, যা নিয়ে তদন্তের ক্ষেত্রে গড়িমসি, নিট প্রশ্নপত্র নিয়ে তোলপাড়, এই সমস্ত ইস্যুগুলো মানুষের জীবনবোধকে এবং ছাত্র যুব সমাজকে টাচ করেছে। এবং আমরা এই যে বামের ডাকা যে জেল ভরো আন্দোলন যা রাজ্য জুড়ে চলছে, ইতিমধ্যে মিছিল সামনে রয়েছে, এখানে বাম ছাত্র যুব সংগঠন তারা এই মুহূর্তে মিছিলে রয়েছে। পরিস্থিতি যেদিকে, যে তাদের ইস্যু হচ্ছে সমকট আইন বাতিল করতে হবে, এবং রাজ্যের যা পরিস্থিতি, জিনিসপত্রের যে দাম তার প্রতিবাদ, এবং হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য যে জিনিসপত্রের বিষয় আকাশ ছোঁয়া, সেটাকে ইতিমধ্যে প্রথম গেটটা ভেঙে ফেললো তারা। কারণ হচ্ছে যে বাম ছাত্র যুব সংগঠন তারা ইতিমধ্যে সেই আন্দোলনে রয়েছে, কারণ সামনে ছাত্র যুব সংগঠন এবং বিভিন্ন বাম সংগঠনগুলো তারা ইতিমধ্যে রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে টান টান উত্তেজনা, বাম ছাত্র বিরাট মিছিল সামনে, সেই মিছিলে ছাত্র রয়েছে, যুব রয়েছে, তারা সংগঠিতভাবে তারা আন্দোলনে তারা সামিল হচ্ছে। এবং যে সিপিএম এর জেলা সম্পাদক পূর্ব বর্ধমান রয়েছে, বাম নেতৃত্ব রয়েছে, এবং মিছিল এগিয়ে আসছে ক্রমশ। এবং সামনে আভাস রায়চৌধুরী, সৈয়দ হোসেন এবং হচ্ছে অমল হালদার এবং ছাত্র যুব সংগঠন তারা পিছনে রয়েছে। ইতিমধ্যে সেই মিছিলের মাথা এবং লেজ সেটা কোথায়, সেটা আন্দোলন থেকেই পরিষ্কার হবে। কারণ যে দাবিগুলো নিয়ে তারা বামপন্থীরা যে আন্দোলনটা করছে ছাত্র যুব, সেটা খুব মনে করছে এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। যে জেল ভরো আন্দোলন, যে কর্মসূচি, যে শ্রমিক বিরোধী নয়া শ্রম কোড বাতিল করতে হবে, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, এবং ন্যায্য ফসলের দাম সেগুলোর ব্যাপারে মিছিলে রয়েছে এবং হচ্ছে পুরো বাম নেতৃত্ব, যারা রাস্তায় নেমে আন্দোলন করছে বারবার করে। যে পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে, সেই পরিস্থিতির দিকে আমরা যেমন নজর রাখছি, গোটা পরিস্থিতি অত্যন্ত উত্তেজনা। বাম ছাত্র সংগঠন তারা এই মুহূর্তে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি, কোনোভাবে গার্ডওয়াল তারা ভাঙতে দেবেন এই মুহূর্তে। এবং যে পরিস্থিতি এসে পায় অল ইন্ডিয়া কৃষক সভা এবং বাকি বাম সংগঠন, তারা এই মুহূর্তে জিটিওর ওপর তারা কিন্তু আন্দোলন করছে। দেশের যা পরিস্থিতি, দেশে সামগ্রিকভাবে যা ঘটনা, এবং দেশের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে নিট প্রশ্নপত্র ফাঁস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু, এবং ইতিমধ্যে সামনে পুলিশ প্রশাসন আছে,
প্রবীণ কৃষক নেতা অমর হালদার। সামনে যে আমাদের নেতৃত্ব আছে, বলতো গোটা দেশ জুড়ে যা পরিস্থিতি, সেভাবে বলবেন। কৃষকের অধিকার, শ্রমিকের অধিকার, শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে এখানে কর্মসূচিতে একটু সেইভাবে বাইরে সামিল হবে। যা পরিস্থিতি সারা দেশ জুড়ে মোদিরাজের বিরুদ্ধে আপনারা আন্দোলন করছে। আজকে সারা ভারতবর্ষে প্রায় 500 জায়গায় আইন অমান্য হচ্ছে। দেশের কৃষক, শ্রমিক, ছাত্র, যুব সবাই বিপদের মধ্যে আছে। কয়েকদিন আগে দিল্লিতে ছাত্রদের উপরে যে নির্মম আচরণ করলো মোদি, তাতে এখন গোটা দেশ উত্তাল। আজকে পশ্চিমবঙ্গ তার রিফ্লেকশন। সমস্ত জেলাতে আজ আইন অমান্য আন্দোলন হচ্ছে। মূল দাবি যে কৃষকের ফসলের দাম, ধান, আলু, পাট, বসে যান এখানে। সব শস্যের অবস্থা, আপনারা এখানে বসে যান। সারের দাম বাড়ছে। আমরা অপরদিকে ওদের যা প্রতিশ্রুতি শ্রমিক, ছিল, কর্মচারী, কৃষক, অন্নপূর্ণা ভান্ডার, বস্তি সহ অন্যান্য তারপর গণসংগঠনের বিদ্যুতের পক্ষ থেকে, কৃষক সভার পক্ষ থেকে পর্যন্ত ছাড়, আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এসবের এখানে বসে পরিবর্তে যান। এখন বস্তু এখন উচ্ছেদ আপনাদের হচ্ছে, সামনে হকার উচ্ছেদ বক্তব্য হচ্ছে, রাখবেন খবরটা বসে গেছে। শ্রমজীবী মানুষের উপর আক্রমণ চলছে। মানে বলছেন বলগাহীন সন্ত্রাস হচ্ছে, কমরেড বন্ধুগণ, চারিদিকে কি বলগাহীন সন্ত্রাস আপনারা হচ্ছে? সকলেই জানেন যে স্পষ্ট, দেশ জুড়ে এখন ওটা স্পষ্ট বর্গার ব্যাপার। সংযুক্ত ঠিক আছে। কৃষক মোর্চা, ট্রেড ইউনিয়ন, প্রবীণ কৃষক নেতা সম্মিলিত ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের বক্তব্য ছিল উদ্যোগে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা পরিস্থিতি, সেই আইন অমান্য পরিস্থিতির দিকে এবং জেল ভরো যেমন তারা কর্মসূচি হচ্ছে। নজর রাখছে, কিন্তু শিক্ষা দুর্নীতি এবং চাকরি পুনর্বাসন বিভিন্ন ইস্যুতে বামপন্থী ইতিমধ্যে সরব রয়েছে। কারণ এই মুহূর্তে যে মিছিলের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি, তো আমার চিত্র সাংবাদিক সেই ছবি দেখাচ্ছে। ইতিমধ্যে এসএফআই, ডিওএফআই এবং অল ইন্ডিয়া কৃষক সভা তারা এই মুহূর্তে জেল ভরা কর্মসূচি আন্দোলনে তারা সামিল হয়েছে। এবং আমরা দেখেছি, যেটা অমর হালদার বলছিলেন, প্রবীণ কৃষক আন্দোলন নেতা, যে নিট প্রশ্নপত্র ফাঁস, পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, তার সঙ্গে হকার উচ্ছেদ এবং চারিদিকে যে রাজত্ব পশ্চিমবঙ্গে শুরু হয়েছে এবং তার সঙ্গে দেশের সরকারের বিরুদ্ধেও কিন্তু বিদ্রোহ তোপ দাগলেন অমর হালদার। এই গোটা ঘটনার কথা মাথায় রেখে যে কথাটা ইতিমধ্যে বামপন্থীরা ইতিমধ্যে বক্তব্য রাখছেন, আমরা বলছি মানুষের তাদেরকে চাপ পায়, তাদের সমস্যা সুনিশ্চিত করতে হবে। কেন আমার দেশের শিল্প, কল কারখানা, পরিষেবার ক্ষেত্র, এমনকি আমার দেশের জাতীয় সম্পদ, যা কিছু হচ্ছে মাটির ওপরে এবং মাটির নিচে প্রাকৃতিক সম্পদ, সবকিছু কর্পোরেটদের জলের তরে আদানি আম্বানিদের স্বার্থে বিক্রি করে দেওয়া হচ্ছে। কেন এই কাজ করছে? আমার দেশের প্রাকৃতিক সম্পদ, পাহাড়কে বিক্রি করে দিচ্ছে, নদীকে বিক্রি করে দিচ্ছে, বনাঞ্চল কেটে পরিবেশকে ধ্বংস করার ব্যবস্থা করে দিচ্ছে। কোন হিন্দুত্ববাদী নাকি সিলেবাস, আরএসএস এর প্রেসক্রিপশনের সিলেবাস, এর বিরোধিতা আমরা করব না। আজকে কৃষক, শ্রমিক, ক্ষেত মজুর, বস্তির সবাই আমরা আজ পথে নেমেছি। তার সাথে সঙ্গতি জানিয়ে আমরা ছাত্ররাও পথে নেমেছি আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য। আর আমরা তো এটা এখন অস্বীকার করার কোনো জায়গা নাই যে কেন্দ্রে এক সরকার, রাজ্যে এক সরকার। পেট্রোল ডিজেল বেড়েছে, আবার ইথানল রয়েছে, ইঞ্জিন খারাপ হচ্ছে, ডবল ইঞ্জিন সরকার। কি বলবেন আপনি? সরকার ডবল ইঞ্জিনের সরকার, আমরা ভালো থাকছি কোথায়? ডবল ইঞ্জিনের সরকারে এখনো যে সরকার সার্ভে করেছে যে গরিব মানুষ সকলকে ঘর দেয়া হবে, একটা লিস্ট বার করেছে, আর একটা লিস্ট উইদাউট লিস্ট, অথচ সেই তৃণমূলীদের চোরা কারবারি এখনো এই সরকার বন্ধ করতে পারলো না। তৃণমূলীরা এখনো আড়ালে টাকা তুলছে প্রত্যেকটা গ্রামে, যেখানে যেখানে প্রধান বেঁচে আছে, যেখানে যেখানে মেম্বার গুলো এখনো সতেজ আছে, সেখানে আড়ালে তোর ইনকোয়ারি করে দেবো 2000 দে, তোর ইনকোয়ারি করে দেবো 5000 দে, এই ইনকোয়ারি নামে এখনো টাকা তুলছে। আমি এই রাজ্য সরকার শুভেন্দু অধিকারীকে বলতে চাই, আপনি বলুন যে যে ঘর পেয়েছে সে যদি পুনরায় ঘর নেয়, আপনার এই চাকরি ফেরতের টাকার মতন ঘরের টাকা ফেরত দিতে হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে ঘর নিয়ে গোটা ঘর থাকতে যারা যদি কেউ ঘর নাই, গরিব মানুষের রুচি মেরে তাকেও ঘরের টাকা ফেরত দিতে হবে। একান্ত ভাবে অনুরোধ করছি আমি শুভেন্দু অধিকারীকে, পশ্চিমবাংলা রাজ্য সরকারকে, আপনি এইটা এড়িয়ে যাচ্ছেন, আপনি এটাই খেয়াল করুন। প্রতিটা গ্রাম অঞ্চলে এই ঘর নিয়ে দুর্নীতি, টাকা নিন। বেশি প্রতিবাদ করলে তো গঙ্গা দমন বিল আছে, যদিও এখনো রাষ্ট্রপতি সই করেনি, এখনো গ্যাজেট ফাইলে আসেনি। জানি রাষ্ট্রপতির এখনো অনুমোদন বাকি আছে,
অনেক ব্যাপার আছে, ও লালিবাব টাইপের গল্প হচ্ছে, তো ভয় দেখানোর ব্যাপার চলছে। আরেকটা কথা বলুন, অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দিয়ে চুপ হয়ে গেল। অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দিয়ে চুপ হয়ে গেল, এই নিয়ে প্রতিটা অঞ্চলে প্রতিটা মহিলাদের মধ্যে হয়রানি নতুন করে সৃষ্টি হয়েছে। এটাও আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি এই অন্নপূর্ণা যোজনার টাকার এই সমস্যার সমাধান অতি দ্রুত কাটিয়ে ওঠার ব্যবস্থা করুন। অতি দ্রুত যদি কাটিয়ে উঠতে না পারেন তাহলে আমরা জানবো যে আপনার ছোট মুখে বড় কথা হয়ে গিয়েছে। অন্নপূর্ণা ভান্ডার নিয়ে অনেক মহিলারা লোন নিয়ে বসে আছে, যাদের ওইটার ভরসাতেই লোন চলতো। এবার তারা কি করবে আমাকে বল। যুব শক্তির বিষয়ে অনেক ইয়ং ছেলে মোবাইল কিনেছে যুব শক্তির টাকা থেকে, তারা টাকা পাচ্ছে না, ঘরে ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে। বেকার ছেলেদের এখন পর্যন্ত বলেছিল আমাদের যারা কেন্দ্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, সব কি গ্যাস বেলুন নাকি? কে সব কি গ্যাস বেলুন? সেই হচ্ছে তো আমাদের যে যুবকদের। আপনার বাড়ি কোথায়? বর্ধমান। বর্ধমান কোন জায়গায়? আমার লক্ষ্মীপুর, বর্ধমান। লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর। বর্ধমান শহরের এরা মানুষ, এরা যে দাবিগুলো তুলছে, দাবিগুলো সংগত দাবি। সরকারের হাই সাহের নাম নিয়েও কিন্তু বিভ্রাট। আমরা সব জায়গাতেই কথা বলার চেষ্টা করছি। এবং এক মিনিট আপনি কোথেকে আসছেন? এরিয়া ছাত্রীগ্রাম থেকে। লোডশেডিং, বিদ্যুতের বিল, সারের কালোবাজারি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, অন্নপূর্ণা ভান্ডার হচ্ছে না। সব তো চুরি হচ্ছে, সব তো বিজেপির লোক চুরি করছে। অন্নপূর্ণার লোক দেখিয়ে ভোট দিয়েছে নরেন্দ্র মোদী পাকা চোর একটা। দেশের প্রধানমন্ত্রী সম্পর্কে মন্তব্য শুনলেন। মোটামুটি বাম ছাত্র যে সংগঠন, তারা যে দাবিগুলো রেখেছে এবং হচ্ছে রে, এই যে মহিলাদের সুরক্ষার প্রশ্নে অন্নপূর্ণা ভান্ডার, ঠিক আছে, মহিলাদের সুরক্ষার প্রশ্নে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে। অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দিয়ে তারপর চুপ হয়ে গেলেন। কি বলুন আপনি? অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দিয়েছে, তারপর চুপ। সারের কালোবাজারি, বিদ্যুতের দাম এবং হচ্ছে পেট্রোল ডিজেল সব মিলিয়ে নাবিশ্বাস উঠছে। ডাবল ইঞ্জিন সরকার চলছে বামপন্থীর রাস্তায়। হ্যাঁ, সেটাই তো চলছে, আমরা তো সেটা দেখতে পাচ্ছি, তার বিরুদ্ধেই তো আজকে আমাদের এই প্রতিবাদ। এই সরকারের মনোভাব যা, কেন্দ্রের মনোভাব তো একই। হ্যাঁ, সব একই একই। এক মুদ্রা। এরা বাবা আগে যে সরকার ছিল সেই সরকারটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার, কিন্তু এখন যে সরকারটা এসছে দুর্নীতিগ্রস্ত, তার সঙ্গে সঙ্গে হচ্ছে সাম্প্রদায়িক বিভাজনের সৃষ্টি করছে, মানুষে ভেদাভেদ আনছে। এই ভেদাভেদ সৃষ্টি করে তারা নিজেদেরকে ভাবছে যে ক্ষমতায় থাকবো, কিন্তু এটা পশ্চিমবঙ্গের মানুষ, সচেতন মানুষ, তারা এর জবাব ঠিক দেবে। একদম অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে সমস্ত ইস্যুতেই সরব। মা কাকি থেকে শুরু করে ছাত্র যুব সবাই, একদিকে শিক্ষা, একদিকে স্বাস্থ্য, সর্বত্রই কিন্তু এই কথাগুলো বারবার করে বামপন্থীরা বলছেন। বামপন্থীরা এই কথা বলছেন যে বিভিন্ন জায়গায় যে পরিস্থিতি রয়েছে, বিনোদ ঘোষ রয়েছে এই মুহূর্তে খণ্ডঘোষের, এক হচ্ছে বালির দাম বেড়ে গেছে, ওভারলোড বেড়ে গেছে, সারের কালোবাজারি, শিক্ষার দুর্নীতি। অন্নপূর্ণা ভান্ডার 1 মাস দিয়ে চুপচাপ, পরে বলছে ইনস্টলমেন্টে দেবে। আর কেন্দ্রের ডবল ইঞ্জিন সরকার, নিট প্রশ্নপত্র ফাঁস, রাঁচিতে আন্দোলন আমি কভার করে এলাম। কি বুঝছেন আপনারা? ডবল ইঞ্জিন মানুষ নিজের অভিজ্ঞতায় বুঝতে পারছে। সামগ্রিকভাবে যে যেদিকে যে পেশার সঙ্গে যুক্ত, কৃষক, ক্ষেতমজুর শুধু নয়, চাকরিজীবী থেকে শুরু করে যে পেশায় আছেন, এই সরকার তার নিজের প্রতিশ্রুতি রক্ষার্থে ব্যর্থ, এটা প্রমাণিত। আমরা আমাদের আন্দোলন শুরু করেছি, আমাদের আন্দোলনের রূপরেখা নির্দিষ্টভাবেই তৈরি হয়েছে। সামনের দিনে আরো দেখে যান, যত ওরা প্রতিশ্রুতি ভঙ্গ করবে তত লাল ঝান্ডার তীব্রতা আরো বাড়বে। গোটা পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে জায়গা রয়েছে, লকআপে মৃত্যু দেখলাম, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাদা ছুঁড়েছে, ঢিল ছুঁড়েছে। আজকে শুভেন্দু অধিকারী সেখানে গেছিলেন, মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিয়েছে, একটা চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। সবাই গিমিকে রাজনীতি করছে, ওটা ওনারই শিষ্যা। সবচেয়ে বড় কথা, যে আরএসএস, যে বিজেপি, তাদেরই শিষ্যা এতদিন সরকারে ছিলেন, ক্ষমতার হস্তান্তর হয়েছে, যাদের হাতে এসেছে তারাও তাদেরই তৈরি করা একই আশ্রমের লোকজন। স্বাভাবিকভাবেই এরা একই গিমিকে রাজনীতি করবে, এটা আমরা জানি। তার জন্য উনি যে কাজগুলো এতদিন 15 বছরের সময় যা করেছেন, আজকে শুভেন্দু অধিকারী ওনার থেকে আর এক ধাপ উঁচুতে যে কাজ করছেন, একই রূপ। মানে জলের দুধ না দুধে জল, একই ব্যাপার। গোটাটাই বিনোদ ঘোষ খণ্ডঘোষের আন্দোলনের সঙ্গে রয়েছেন,
এবং হচ্ছে যে এই মুহূর্তে আপনি রয়েছেন আপনি তো আইনজীবী পেশায় রয়েছেন। পশ্চিমবঙ্গে যে এই মুহূর্তে পরিস্থিতি রয়েছে, ছাত্র যুবরা যে দাবিগুলো করছে, শিক্ষা দুর্নীতি সব ক্ষেত্রে, আপনার কি মনে হয়, আপনি কি ব্যাখ্যা করুন কি? গোটাটাই যেটা রাজ্য জুড়ে চলছে, বিজেপি হচ্ছে আর অন্য কোনো নতুন দল না, তৃণমূলেরই মুদ্রা রেপিড এবং ওপিড। কার্যত আমরা দেখতে পাচ্ছি যেভাবে তৃণমূল রাজ্যে অপশাসন চালিয়েছে, বিজেপিও সেইভাবে রাজ্যে অপশাসন চালিয়েছে। ছাত্রদেরকে মারা, মানুষের কণ্ঠরোধ রোধ করা, এটাই বিজেপির একমাত্র এবং অন্যতম কাজ। বেশ, কর্মসূচি প্রায় শেষ। ভাঙা হাট, পথে নেমেছিল বামপন্থীরা, ছাত্র যুব থেকে শুরু করে সবাই। ফলে এই মুহূর্তে ভাঙা হাটে অনেকের সঙ্গে কথা হলো। তারা বিভিন্ন গ্রাম থেকে এসছেন, শহর থেকে এসছেন, জেলা থেকে এসেছেন, কেউ দাত্রীগ্রাম, কেউ পূর্বস্থলী, কেউ কালনা এবং কেউ গলসি। সর্বত্রই অভিযোগ। সেই অভিযোগের জায়গায় দাঁড়িয়ে বামপন্থীদের যে দাবিগুলো, যেটা কতটা ন্যায়সঙ্গত, বাস্তবসম্মত, তার উত্তর বামপন্থীরা দেবেন। আমরা আমাদের ভূমিকা, যেহেতু গোটা দেশ জুড়ে এই মুহূর্তে গদি মিডিয়া সম্পর্কে নানান ধরনের মন্তব্য হচ্ছে, আমরা বলছি না, মন্তব্য করছি না, আমরা বলছি মানুষের অধিকারের প্রশ্নে, শ্রমজীবী মানুষের কথা এবং খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের কথাই বামপন্থীরা বলতে চাইছে এবং আমরাও বলতে চাইছি যে রোটি কাপড়া মাকান কি যা বাত হোগা ও বাত হোনা ভি চাই। এটা তো বিয়ে নয়। না, আমি কিন্তু সেটা হচ্ছে বামপন্থীদের ছাত্র যুব কৃষক সভা এবং সমস্ত সহযোগী দল, জেল ভরো আন্দোলন কিসের সহযোগী দল? এবং যারা লেফট ফ্রন্টের সাথে যুক্ত। আজকের কর্মসূচিটা সর্বভারতীয় কর্মসূচি। সংযুক্ত কিষাণ মোর্চা এবং ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি তারা মিলিতভাবে এই দিনে জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছে। তার কারণ হলো 9th অগাস্ট 42-এর বিপ্লবের দিন। এবার যেহেতু 9th অগাস্ট রবিবার পড়েছে, পরে রবিবার তো আর কালেক্টরেট খোলা থাকে না, বলে সেই জন্য গোটা ভারতবর্ষে এবার এই জেল ভরো আন্দোলন, এটা আমরা 10 তারিখে ডাক দিয়েছি। ভারতবর্ষের শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি, ক্ষেতমজুর সংগঠনগুলি, পশ্চিমবাংলায় তার সঙ্গে যুক্ত হয়েছে বস্তিবাসী মানুষদের যে সংগঠন। এবং আমরা দেখেছি এই আন্দোলনকে সাপোর্ট দিয়েছে এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডোয়ার মতো এই ধরনের ছাত্র যুব মহিলাদের সংগঠন, তারা সাপোর্ট দিয়েছে। 42-এর ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল ব্রিটিশ ইংরেজ ভারত ছাড়ো, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই, বিদেশি শক্তির বিরুদ্ধে লড়াই, স্বাধীনতার জন্য লড়াই। আর আজকে দিল্লিতে যারা সরকার চালাচ্ছে 12 বছর ধরে, এদের দাদু ঠাকুরদাদারা কেউ ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়নি, বরং স্বাধীনতা সংগ্রামকে জাতের নামে, ধর্মের নামে ভাগ করে দুর্বল করার চেষ্টা করেছে। ইতিহাসের পাতায় থরে থরে তার নজির আছে। তাই ওরা আজকে দিল্লিতে সরকারে এসে, পশ্চিমবাংলায় সরকারে এসে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। তো যাই হোক, সেটা আলাদা কথা। তাহলে ইংরেজ ভারত ছাড়ো আর আজকে দিল্লির যারা সরকার আছে, আমি এক্ষুনি বললাম স্বাধীনতার লড়াইয়ের কোনো ভূমিকা নেই, বরং এরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসার পর যে নীতিগুলো তারা নিচ্ছে, শ্রমিক মারা নীতি নিচ্ছে, কৃষক মারা নীতি নিচ্ছে, ক্ষেতমজুর মারা নীতি নিচ্ছে, ছাত্র যুবদের সামনে ভবিষ্যৎটা অন্ধকার হচ্ছে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে একেবারে বরবাদ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর যেটা ভারতবর্ষে কোনোদিন ছিল না, ভারতবর্ষে দিল্লিতে যতগুলো সরকার তৈরি হয়েছে বর্তমানে এই কেন্দ্রীয় সরকারের আগে, সমস্ত সরকার যে জনগণের পক্ষে কাজ করেছে তা নয়, কিন্তু কোন সরকারই, এমনকি আমি বলছি প্রথম এনডিএ সরকার 1999, কোন সরকারই আজকের এই মোদীর নেতৃত্বের সরকারের মতো ভারতবর্ষের বৈদেশিক নীতির স্বাধীন সার্বভৌম অবস্থানকে বাদ দিয়ে আমেরিকার দালালি করতে ছোটেনি। 99 সরকার আজকে এই সরকার চলছে, তাই আজকে গোটা ভারতবর্ষে আমরা আওয়াজ দিয়েছি সেই ইংরেজ ভারত ছাড়ো, এটাকে স্মরণে রেখে যে তুমি গদি ছাড়ো। না, 99 সরকারের কথা বলছিলেন, আর এখনকার সরকার বলছে আমেরিকার দালাল, যে কথা আপনি বললেন। দালালি করার চেষ্টা করছে। একটা দুটো শব্দের একটু এদিক ওদিক করলে তোমরা তোমাদের এজেন্ডা ফুলফিল হতে পারে, আমাদের পলিটিক্স ফুলফিল হবে না। না, আমাদের এজেন্ডা কোনো ফুলফিল হচ্ছে না। সেটা হচ্ছে যে মূলত নিট প্রশ্নপত্রের পরিপ্রেক্ষিতে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আর আমি রাজি মুভমেন্টের দুদিন আগে ফিরলাম, আমি ছাত্র যুব সভা আন্দোলন দেখেছি। গোটা দেশের এই মুহূর্তে যা পরিস্থিতি, অবস্থা, একদিকে কেন্দ্র, একদিকে রাজ্য, ডবল ইঞ্জিন সরকার, লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেক পরেও অন্নপূর্ণা ভান্ডার, কৃষকের দাম, ফসলের দাম তার ঠিকমতো পাচ্ছে না। এই যে পরিস্থিতি, হকার উচ্ছেদ, এই সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে একটা ডিজাস্টার তৈরি হয়েছে বলে বামপন্থীরা মনে করছে, বাম সহযোগীরাও মনে করছে। তো হচ্ছে তো বটেই। এই সরকার আসার সঙ্গে সঙ্গে তাদের তার জাত চিনিয়ে দিয়েছে।
ভোটের আগে অনেক কথা বলেছে, কিন্তু ভোটে এই যে এতক্ষণ ধরে তুমি যে কথাগুলো বললে, উচ্ছেদ থেকে শুরু করে একটার পর একটা জনবিরোধী নীতি, এবং এই যে আমাদের দেশের আইন ব্যবস্থাতে যা আইন আছে তাতে সব ধরনের দুষ্কৃতী গুন্ডাদেরকে শাস্তি করে দেওয়া যায়, তাহলে তারপরে আবার একটা নতুন করে, যদিও তা হয়নি এখনো, কিন্তু নতুন করে মুখ্যমন্ত্রী সংলাপ দিয়ে এই যে গুন্ডা দমন আইনের কথা বলছে, আসলে কি? আসলে হলো একটা ভয়ের পরিবেশ তৈরি করা। আসলে কি? জনগণের কাছে বার্তা দেওয়া যে ভোটের সময় যা বলেছি বলেছি, এখন যদি বেশি ট্যাপও করো তাহলে পরে এই আইন তৈরি করছি, সব তোমাদেরকে দেখে নেওয়ার ব্যবস্থা করা যাবে। তো এই সবগুলোই তো হলো জনগণের স্বার্থের পক্ষে নয়। সেই জন্যই তো তুমি বলো না, কখনো দেখেছো পশ্চিমবাংলাতে? কখনো দেখেছো পশ্চিমবাংলাতে? আমি বলছি এমনকি 11 সালের পরেও এই সরকার, নতুন সরকার তৈরি হয়েছে, মানুষ অনেক প্রত্যাশা যে কোনো নতুন সরকারের কাছে করে, তা সত্ত্বেও ইদানিং যে সমস্ত লড়াই আন্দোলনগুলো হচ্ছে, এমনকি আজকেও যে মিছিল এইখানে হলো, যে ধরনের খেটে খাওয়া মানুষ, ছাত্র যুব তরুণ প্রজন্মের অংশগ্রহণ, এত তাড়াতাড়ি কোনো নজির নেই। মানেটা হলো যে তৃণমূলকে হারাতে হবে, মানুষ বিভিন্নভাবে বিজেপিকে ভোট দিয়েছে, তখন হয়তো মনে করেছিল বামপন্থীরা ভায়াবল ফোর্স নয়, কিন্তু মানুষ তার এক্সপিরিয়েন্সে বুঝে গেছে যে ভোটের সময় পশ্চিমবাংলায় কে শত্রু এটা ঠিক চিনেছিলাম, কিন্তু বন্ধু হিসাবে যাকে চিনেছি সে আসলে বন্ধু নয়, তাই তো মানুষ রাস্তায় নেমেছে। অবশ্য জিরো টলারেন্স নীতি বলছে বারবার, দুর্নীতি দমন হবে, কিন্তু সারা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যদি দেখা যায় তোলাবাজি সিন্ডিকেট রাস্তা কিন্তু ক্রমাগত বাড়ছে, ঊর্ধ্বমুখী হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো বটেই, শিফটিং হচ্ছে, লোকগুলো বদলে যাচ্ছে, কোথাও কোথাও আবার লোকও বদলাচ্ছে না। এখন তো আবার বাজারে ভালো খারাপ কি সব, একটা পার্টির আবার ভালো খারাপ এইসব দেখা গেছে। তো যাই হোক, আসলে তো আজকে পশ্চিমবাংলায় তৃণমূলকে তো, তৃণমূল যে দুর্নীতিগ্রস্ত এ নিয়ে তো কোনো সন্দেহ ছিল না, তাহলে গোটা তৃণমূলটাই তখন বিজেপিতে। তাহলে তুমি যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রশ্নে কথা বললে, তোমার সেই কথাতে মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিল, তুমি আবার সবাই তাদেরকে তুমি সঙ্গে নিয়ে নিলে। এবং এই চারপাশে তুমি বলো না, ভোটের আগে বালির কত দাম ছিল শহরে, আর আজকে বালির কত দাম। ভোটের দিন 8-10 দিন পর্যন্ত স্টেশন, বিভিন্ন বালির খাত, বিভিন্ন জায়গা, মানে যেখান থেকে লুট চলে, কাঁচা পয়সা চলে, পুলিশ প্রশাসন রাজনৈতিক নেতাদের সঙ্গে সেটিং করে, সেই জায়গাগুলো তো আবার চালু হয়ে গেছে। ফলে সেই দুর্নীতিটা আছে, শুধু লোক বদলে গেছে, তাদের জামা বদলে গেছে, তাদের বুলি বদলে গেছে। আর এই যে তুমি বললে না জিরো টলারেন্স, আরে বিজেপি তো এই মুহূর্তে ভারতবর্ষে অসংখ্য রাজ্যে সরকার চালাচ্ছে, বিজেপির ট্র্যাক রেকর্ড নেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। উত্তরপ্রদেশের কি এক্সপিরিয়েন্স, ত্রিপুরার কি এক্সপিরিয়েন্স? সব থেকে বড় কথা, যেটা এখন মিডিয়াতে আনছে না, তোমাদের মতো কিছু প্যারালাল মিডিয়া যদি আনতে পারো ভালো, তুমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো, তোমার একটা ট্র্যাক রেকর্ড আছে, যে এই মুহূর্তে ক্যাগের যে রিপোর্ট, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের ক্যাগের রিপোর্টে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আছে। তাহলে বিজেপি দুর্নীতি নিয়ে জিরো টলারেন্স বলবে, তৃণমূলের দুর্নীতিগ্রস্ত লোকদেরকে নিজেদের দলে ওরা সঙ্গে নিয়েছে। আরে স্বভাব যায় না মূলে, আর একটা কি কথা আছে, কারণ হচ্ছে যে কথাগুলো বললেন, আবার দেখছি বাস্তবে বামপন্থীদের কথা এবং মানুষের কথা। এখন যত দিন যাবে বামপন্থীরা তারা তাদের ঝাঁজ বাড়াবে, শুধু বামপন্থী নয়, তার সঙ্গে ছাত্র যুব সংগঠন এবং সহযোগী এবং হকার উচ্ছেদ সংগঠন, বস্তি সংগঠন এবং ফ্রন্টের সঙ্গে যারা যুক্ত তারা রয়েছেন। এখন দেখা যাক এই রাজ্যে এই মুহূর্তে বিরোধী দলকে, বাম এবং তার সহযোগী যে দলগুলো আছে, তারা আজকে পথে নেমেছিল জেল ভরো আন্দোলন। আপনি কৃষক, কৃষকের অধিকার বেঁচে থাকার ক্ষেত্রে সারের কালোবাজারি, আপনার অভিযোগ করছে লুটতরাজ, বলছেন ফোরে ব্যবস্থা চলছে, তাহলে তৃণমূলের যে শাসন আর এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর যা শাসন, তাহলে কি একই যাত্রা? এখন বর্তমান শাসক দল যারা ক্ষমতায় এসেছে, এরাই তৃণমূলের জুতো দুটি পাই দিয়েছে। হাওয়াই চড়িতে পা দিয়েছে। হ্যাঁ, তৃণমূলের জুতো দুটি পাই দিয়েছে, সবই ঠিক আছে। এখন ভালো তৃণমূল বলে এদিকে ঢুকে নিয়ে আছে, কিন্তু কৃষকের কি? ফসলের দামের ক্ষেত্রে কি অবস্থা? ফসলের দামের অবস্থা, চাষিদের না বিশ্বাস উঠছে। আমি একজন চাষি হিসেবে বলছি, আজকে আলু বিক্রি করতে যাচ্ছি 7 কেজি স্টোরে 130 টাকা ফ্রি বন আলু, এবং 90-95 টাকা স্টোর ভাড়া। কিষাণ মান্ডিগুলোর কি অবস্থা? কিষাণ মান্ডির অবস্থা সেই দুর্নীতির আতুর ঘর হয়ে বসেই আছে এখনো। মানে কি গো বিচরণ ক্ষেত্র নাকি ওখানে গরু পরিচয়? একদম সেই রকম অবস্থায় হয়ে আছে। কৃষক বন্ধু প্রকৃতি যারা চাষি, তারা কৃষক বন্ধু পাচ্ছে না। বিদ্যুতের দাম বেড়েছে, হ্যাঁ। সাবমার্সিবল চলে, বিদ্যুৎ দাম বাড়বে, তাহলে ফসল সবজি
সার কিনতে হবে, বীজ কিনতে হবে। সার কিনতে হবে। আজকে 3,000 টাকা বস্তায় আমরা পাঞ্জাবের আলুর বীজ নিয়ে আসছি। আজকে সেই আলুর বীজ 2600 টাকার মধ্যে 10-26। আজকে আলু বিক্রি করছে যে স্টোরে 130 টাকা ফ্রি বন। চাষিদের কি দুর্দিন। আজকে 300 টাকা লেবার, 500 টাকা লেবার। আদিবাসী যারা বাইরে থেকে আসার কথা ছিল তারা আসেনি বলে আজকে লেবারদের মজুরি 500 টাকা দিতে হচ্ছে। আমরা 500 টাকা দেওয়ার পক্ষে, আমরা শ্রমিকদের পক্ষে লড়াই করি, আন্দোলন করি, কিন্তু আমরা দেওয়ার পক্ষে। কিন্তু চাষি কোথা থেকে দেবে সেইটা বলুন। 2600 টাকা 10-26, 130 টাকা আলু, 1000 টাকা বস্তা ধান। আপনি কোথেকে আসছেন? আমি মন্তেশ্বর থেকে আসছি। আচ্ছা, মন্তেশ্বর থেকে আসছেন। কৃষকের অধিকারের প্রশ্নে সারের দাম কালোবাজারি, ফোরে মধ্যবিত্তের নাবিশ্বাস। ছাত্র নেতা সোমনাথের বক্তব্য ছিল যে বর্তমানে যে সরকার চলছে, যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা অন্তর্নিহিত মানে খোঁজাবো মুশকিল এবং এটা অন্তঃসার শূন্য তাদের বক্তব্য অনুযায়ী। কিন্তু ফলে সারের কালোবাজারি, এই দাবিতে হচ্ছে যে সড়ক কৃষক সভা নেতাই হোক, ছাত্র নেতাই হোক বা যুব নেতাই হোক, তাদের দাবি এক, ইস্যু এক। কেন্দ্রের যে শিক্ষানীতি তা বাতিল করতে হবে এবং তার সঙ্গে নতুন শ্রমকোড এবং হকারদের পুনর্বাসন, হকার উচ্ছেদ, এই গোটা ইস্যুতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে যে অবস্থা তৈরি হয়েছে, সে অবস্থার মধ্যে আমরা ইতিমধ্যে আমরা দেখছি তাই যে বিভিন্ন জায়গা থেকে, জেলার বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে বামপন্থী ছাত্র, যুব এবং মেন স্ট্রিম তারা এসেছে, আন্দোলন করছে। সরকার এবং যা গার্ডওয়াল রয়েছে তাতে কোনোভাবে দুর্গভেদ করা যাবে না। তারা ডিএমকে ডেপুটেশন দেওয়ার ব্যাপার আছে। অর্থাৎ কৃষক সভার দাবি যেমন সারের কালোবাজার রুখতে হবে, তার সঙ্গে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি সেটাকে প্রতিরোধ করতে হবে। কিন্তু সরকারের যে মনোভাব, যে মনোভাবের মধ্যে একটা অনমনীয় মনোভাব রয়েছে, যা ছাত্র নেতা বলছিলেন সোমনাথ, এই সামগ্রিক ইস্যুতে বামপন্থীরা এই মুহূর্তে তারা আন্দোলনে রয়েছে, তারা স্লোগান দিচ্ছে। মানে এই শহর আগে পুরনো, এই শহর বামপন্থীদের শহর এবং সেই ইতিমধ্যে যা পরিস্থিতি রয়েছে, যে পরিস্থিতি, সে পরিস্থিতি দেশের যা পরিস্থিতি এই মুহূর্তে, একদিকে মোদী, একদিকে শুভেন্দু, ডবল ইঞ্জিন সরকার। শিক্ষানীতির ক্ষেত্রে ঘটনা, নিট প্রশ্নপত্র ফাঁস, সারের কালোবাজারের সার এবং দুর্বৃত্তায়ন, এই ইস্যুতে আন্দোলন হবে। এটা আমাদের গোটা দেশের, আমাদের ডবল ইঞ্জিন সরকারের যে দুর্নীতি, কৃষকরা তার ফসলের লাভজনক দাম পাচ্ছে না। আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে বেসরকারীকরণ করা হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে। আমাদের নবরত্ন নামে আমাদের খ্যাত আমাদের দেশের রাষ্ট্রায়ত্ত সমস্ত কিছু আজকে জল, নদী, কয়লা, মাটির নিচে সম্পদ, তাকে আজকে কর্পোরেটদের হাতে হচ্ছে, তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এবং কর্পোরেটদের ব্যাপক মুনাফা পাওয়ানোর জন্য এই মোদী সরকার তারা কমিটমেন্ট করেছে, যা তাদের সেই কমিটমেন্ট তারা হচ্ছে পূরণ করছে। এবং সেই কারণে আজকে আমাদের গোটা দেশে একই দিন একমাত্র বামপন্থী সংগঠনই পারে এই আহ্বান জানাতে, এবং গোটা দেশে একই কারণে এই ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে ক্ষোভ, একরাশ ঘৃণা বর্ষণ হচ্ছে। যে লাখো লাখো মানুষ আমাদের পশ্চিমবাংলায়, হাজার হাজার মানুষ হচ্ছে যে আজকে রাস্তায় নেমেছে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে। তৃণমূল যে দুর্বৃত্তায়নের রাজনীতি পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করে গেছে, আজকে বিজেপি সেই জোর বাটপারদেরকে আজকে তারা আবার লোকসভায় তাদেরকে ব্যবহার করছে। ভালো তৃণমূল, তারা আজকে ভালো তৃণমূলের তো আর ভালো খারাপ কিছু হয় না, সব তৃণমূলই পচা গলা, এটা মানুষ জানে, সমাজের সবাই এটা বুঝে গেছে, পশ্চিমবাংলার মানুষও বুঝে গেছে। আজকে সেই কারণে বিজেপির বিরুদ্ধে একটা সামগ্রিক, একটা 2 মাসের সরকারের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যে ধরনের তোলাবাজির অভিযোগ উঠছে, মানুষ আজকে হাপিত্তেশ করছে যে কেন হচ্ছে যে বা কাদের নিয়ে এলাম, কোন সরকার আমরা নিয়ে এলাম। এটা বামপন্থীরা আমরা আগেও বলেছি, আজকে মানুষ জীবনের অভিজ্ঞতায় সেটা উপলব্ধি করছে। এত হাজার হাজার মানুষ আজকে রাস্তায় নেমেছে, আপনারাও দেখছেন, এবং কত শান্তিপূর্ণ ভাবে আইন অমান্য আন্দোলন, তার একটা চেহারা যাতে দেওয়া যায় মানুষকে সঙ্গে নিয়ে।
প্রশাসনের কাছেও একটা বার্তা আমরা সামগ্রিকভাবে দিতে চাইছি যে বামপন্থীদের ওপরে জোর জুলুম করে বামপন্থীদের কথা কণ্ঠরোধ করা যাবে না, আপনারা রাস্তা দিয়ে আন্দোলন চেপে ধরা যাবে না। আপনারা রাস্তা দিয়ে আন্দোলন গণ আমরা আন্দোলন রাস্তার লড়াইকে চওড়া করতে চাইছি। রাস্তার লড়াই যত দীর্ঘ হবে, মানুষের অংশগ্রহণ যত বাড়বে, তত হচ্ছে লড়াইয়ের ঝাঁজ তৈরি হবে, লড়াইয়ের মেজাজ তৈরি হবে। আজকে তার একটা প্রস্তুতি, স্যাম্পল ফাইল এটা অবশ্যই এরপর আরো হচ্ছে লড়াইয়ের ঝাঁজ বাড়বে। কোলাই হচ্ছে রে, একসময় ছাত্র আন্দোলন, এখন যুব আন্দোলন রয়েছে। মানিকদা রয়েছে, মানিকদা ইতিমধ্যে যা সরকার চলছে কেন্দ্রে রাজ্যে, পেট্রোলের দাম ঊর্ধ্বমুখী, এখন আবার ইথানল, কৃষকের ফসলের দাম, কালোবাজারি সার, এই সামগ্রিক ইস্যুতে বামপন্থী আপনারা পথে নেমেছে। আপনার মনে হয় দুটো সরকারের তো একই মনোভাব, স্বাভাবিক, ডবল ইঞ্জিন সরকার, এখান থেকে মুক্তির পথ কি? মুক্তির পথ একমাত্র বামপন্থা। বামপন্থাই একদম মানুষের অধিকার, সমজমী মানুষের স্বার্থ, কৃষকদের ন্যায্য ফসলের দাম, আইনের সুরক্ষা, সামাজিক সুরক্ষা। আজকে কদিন মাত্র সরকার হয়েছে, আপনি পশ্চিমবাংলায় কতজন নারী নির্যাতন ঘটনা ঘটলো? একটা লকআপে, পুলিশের লকআপে মারা যাচ্ছে, তাকে 10 লক্ষ টাকা দিয়ে কি তার এটা পুনর্বাসন? আপনি বর্ধমান শহরের ছেলে, আপনি বর্ধমান শহরে বড় হয়েছেন, বর্ধমানের আন্দোলন সম্পর্কে আপনি ওয়াকিবহাল। আপনি বর্ধমানের অভিজ্ঞতায় আমি যেমন পুষ্ট, আপনিও পুষ্ট। আপনি জানেন বর্ধমানের বিগত 34 বছরের বাম শাসনের পর বিগত 15 বছর কি অবস্থা ছিল। আপনি বিভিন্ন মানুষের যে আর্তি, যাদের যা অত্যাচার, আপনাদের মতো অল্প কয়েকজন মানুষ সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। এই জন্য আপনাকে আমরা আমাদের এই যে আজকের যে জনগণ, সেই জনগণের সবার থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। আপনি এই যে মানুষের পাশে আছেন, কোনো হেভিওয়েট নেতার কাছে না গিয়ে মানুষের সঙ্গে দেখা করছেন, ঘুরছেন, আপনাকে মিছিলের প্রথম থেকেই আমি দেখছি এবং আপনাকে আমি ছোটবেলা থেকে চিনি। আপনার এই লড়াকু মনোভাবের জন্য, সাধারণ মানুষের পাশে থাকার জন্য আপনাকে অভিনন্দন। আমরা গদি মিডিয়া নয় ভাই, গদি মিডিয়া যারা লাইট অ্যান্ড সাউন্ড, তারা স্টুডিওতে রয়েছে। আমরা শ্রমজীবী, খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষের সঙ্গে রয়েছি। কৃষকের অধিকার, ছাত্রের অধিকার, বিশ্ববিদ্যালয় দুর্নীতি, যেভাবে বিশ্ববিদ্যালয় দুর্নীতি হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, তার এখনো হচ্ছে রে পাতা গোটানো হয়নি, রসুনের কুয়ার মতো একটা বাটা বেরোচ্ছে। কেন্দ্রের শিক্ষানীতি একদিকে, বর্ধমান বিশ্ব দুর্নীতি। আপনারা ভালো আছেন এই মুহূর্তে বলুন, পশ্চিমবঙ্গে যে সরকার চলছে, পশ্চিমবঙ্গে সরকার চলছে বিজেপি সরকার, কেন্দ্রের ডবল ইঞ্জিন, মোদিজি সরকার। আপনারা ভালো আছেন নাকি তার জন্য রাস্তায় নেমেছেন? যদি আমরা ভালো থাকতাম তাহলে এই খেটে খাওয়া শ্রমজীবী মেহনতি মানুষদের এখানে আসতে হতো না, সবাই সবার বাড়িতে থাকতো। এখানে সবাই কিন্তু পার্টি করে না, সবাই নিজের স্বার্থে এসছে। যদি সরকারটা ভালো রাখতো জনগণকে, তাহলে জনগণকে রাস্তায় নামতে হতো না। তাহলে কি তৃণমূলের হাওয়াই চুটিতে বিজেপি পাগল হয়েছে? অবশ্যই তৃণমূল আর বিজেপি আমরা আগে থেকেই বলে এসেছি, এ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই ভাই। এখন শুধুমাত্র পার্থক্য একটা ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল। আর ঋতব্রত তৃণমূল হয়ে যাবে না? ঋতব্রত তো তৃণমূল আছে, কতক্ষণ তৃণমূল থাকবে কোনো গ্যারান্টি নেই। বেশ, আপনি কোথায় এসেছেন? আমি ছাতনি থেকে আসছি, জামালপুর। ওখানকার দাবি হচ্ছে বালি চুরি, শাসকের কোন পুরুলিয়া? আচ্ছা, ওখানে নদী আছে, ওখানেও বালি চুরি, ওখানেও বালি মাফিয়া আছে। আন্দোলন করতে পারছেন? না না না, কি বলছে বালি মাফিয়ারা? কি বলছে মাফিয়ারা? কি বলবে, তারা চুরি করার কাজ করেই যাচ্ছে, চলেই যাচ্ছে। বললো যে বালির দাম কমিয়ে দেবো, বালির দাম আরো তো ডবল বেড়ে গেল, ডবল হয়ে গেল। চুরি যদি না হয়, আপনার কথা মতো মেনে নিলাম বালি চুরি হচ্ছে না, তাহলে দামটা বাড়ছে কি? আমি বললি তো বালি চুরি হচ্ছে না, আমি বলছি বালি হচ্ছে। আগে চুরি করতো তৃণমূলের ছোট ছোট নেতারা, ওরা আগে আঁচলে নিয়ে যেত, এরা এখন কাঁধে করে নিয়ে, এখন কাঁধে করে বস্তায় করে ভরে নিতে হয় টাকা। এখন double দাম। একদম আগে যেত আঁচলে, এখন যাচ্ছে কাঁধে। নদীর বুকের উপরে বাস করছি আমরা, আমাদের বালি কিনতে হচ্ছে 5,000 টাকা করে টলি, এক টলি বালির দাম 5,000 টাকা। পুলিশ আর বিএলও ইনভলভ নাকি? হ্যাঁ, সব বাড়ায়, সব তৃণমূল পার্টির লোক ছিল, এখন বিজেপি। তৃণমূল এখন বিজেপি। এখন আমরা বাড়ি করতে পারছি না, বহু বাড়ি পড়ে আছে,
কেন বাইরে বাড়ি চলে আসছে? আমরা নদীর উপরে বাস করছি, আমরা বালি পাচ্ছি না। আমরা বাইরে চলে আসছে, বড় বড় ট্রাকে করে বালি চলে আসছে। আমাদের তো লোকাল অঞ্চলে বাড়ি, তা আমাদের কোথায় বাড়ি? কোন জায়গায়? বাড়ি আমাদের বর্ধমান জেলা, কোন জায়গায়? গলসি থানা, গোগ্রাম। ওখানে তো অবৈধ বালি প্রচুর। হ্যাঁ, প্রচুর বালি। হ্যাঁ, কিন্তু আমরা বালি পাই না। আমাদের ঘর বহু করে আছে, আমরা গরিব মানুষ, আমরা ঘর করতে পারছি না। বেশ।